হ্যালো বন্ধুরা, আমি তানজিবুর রহমান বৃষ্টি। আমি বাংলাদেশের একজন মেয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটি বলব সেটা হলো আমার ভাতিজাকে নিয়ে। আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমি প্রায়ই লক্ষ্য করতাম ভাতিজা আমার দিকে বেশ কৌতূহলীভাবে তাকিয়ে থাকত। একদিন বাসায় কেউ ছিল না। আমি লক্ষ্য করলাম ভাতিজে আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। তখন আমি বললাম, নীরব, আমার দিকে তাকিয়ে কি ভাবছ তুমি? আমি তোমার কাকি হই। বন্ধুরা, তখন ভাতিজা হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটাল, তা শুনলে বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে ছিলাম, তবে আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। কলেজে যখন পড়তাম তখন অনেকেই আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। লাবণ্যময় ত্বক আর মায়াবী চোখের অধিকারী ছিলাম আমি। লম্বা কালো চুল আর মিষ্টি হাসিতে কত যুবকের হৃদয় যে কেঁদেছে তার কোনো ইয়াত্তা নেই। আমার রূপে মুগ্ধ হয়ে কতজন প্রেম নিবেদন করেছে, কিন্তু আমার মন তো একজনের জন্যই অপেক্ষা করছিল। সুদর্শন এক তরুণের সাথে আমার পরিচয় হয় কলেজের শেষ বর্ষে। তার নাম ছিল মোজাম্মেল খান। প্রথম দেখাতেই তার ব্যক্তিত্ব ও হাসি আমাকে আকৃষ্ট করে ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মোজাম্মেলও ছিল বেশ হ্যান্ডসাম এবং ক্যারিয়ার সচেতন। আমাদের প্রেম গভীর থেকে গভীরতর হতে থাকে। একে অপরের সাথে সময় কাটাতে আমরা ভালোবাসতাম। আমাদের স্বপ্ন ছিল সুন্দর একটি সংসার গড়ার। অবশেষে আমাদের ভালোবাসার পরিণতি ঘটে বিবাহের মাধ্যমে। মোজাম্মেল এবং আমি নতুন জীবন শুরু করি। আমাদের সংসার বেশ কিছুদিন সুখ শান্তিতে ভরেছিল। দুজনে দুজনকে খুব ভালোবাসতাম এবং একে অপরের খেয়াল রাখতাম। আমাদের দিনগুলো আনন্দে ভরে থাকত। আত্মীয়স্বজন এবং বন্ধুদের মাঝেও আমাদের বেশ সুনাম ছিল। সবাই আমাদের সুখী দম্পতি হিসেবে জানত। কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ হয় না। আমাদের সুখের সংসারে হঠাৎ নেমে আসে বিষাদের ছায়া। মুজাম্মেলের পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই সে সিদ্ধান্ত নিয়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ পাড়ি জমাবে। প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু মুজাম্মেলের ভবিষ্যতের কথা ভেবে এবং পরিবারের উন্নতির জন্য আমি রাজি। মুজাম্মেল বিদেশ যাওয়ার পর আমি একা হয়ে যাই। আমাদের বাড়িতে আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে নীরব প্রায়ই আসে যাওয়া করত। নীরব দেখতে শুনতে খুবই ভাল, লম্বা এবং সুদর্শন। সে আমার থেকে বয়সে কিছুটা ছোট হলেও তার ব্যবহার ছিল খুবই মার্জিত। আমার স্বামী বিদেশ থাকার সময় নীরব প্রায়ই আমার খোঁজখবর নিত। মুজাম্মেল বাজার করার জন্য আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল, কিন্তু একাটা বাজারে যেতে আমার ভালো লাগত না। নীরব প্রায় প্রতিদিনই আমার প্রয়োজনীয় বাজার সদাই করে দিত। কোনো কিছু লাগলে আমি তাকে ফোন করতাম, আর সেই সঙ্গে সঙ্গে নিয়ে আসত। নীরবের এই সাহায্য আমার একাকিত্ব কিছুটা হলেও কমিয়েছিল। ধীরে ধীরে নীরবের সাথে আমার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। সে প্রায়ই আমার সাথে গল্প করত, আমার দিন কেমন কাটছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এসব বিষয়ে খোঁজ নিত। মাঝে মাঝে সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমরা বন্ধুর মতো অনেক কথা বলতাম। আমিও তাকে নিজের ছেলের মতোই স্নেহ করতাম। কিন্তু কিছুদিন পর আমি লক্ষ্য করতে শুরু করলাম, নীরব মাঝে মধ্যে আমার দিকে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চাহনিতে একটা অদ্ভুত কৌতূহল ছিল, যা প্রথমে আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়নি। আমি কিছুটা অস্বস্তি বোধ করতাম, কিন্তু বিষয়টি নিয়ে তেমন একটা মাথা ঘামাইনি। ভেবেছিলাম হয়তো আমার ভুল দেখা। একদিন নির্বামাকে বলল, কাকিমা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আপনি কারো কাছে বলবেন না তো? আমি তার কথা শুনে কিছুটা কৌতূহলী হলাম। বললাম, না, বলব। কি কথা? নীরব কথাটা বলতে গিয়েও যেন ইতস্তত বোধ করছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল কোনো গোপন কথা বলতে চাইছে। সে কয়েকবার ঢোক গিলল, তার চোখে অস্থিরতা স্পষ্ট। কাকিমা, এই পর্যন্ত বলেই সে থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার একটা জরুরি কাজ আছে কাকিমা, আমি পরে এসে আপনাকে কথাটা বলব। এই বলে নীরব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তার এই রহস্যময় আচরণ আমার মনে আরও বেশি কৌতূহল সৃষ্টি করল। পরের দিন আমি নীরবকে জিজ্ঞেস করলাম, ভাতিজা, তুমি না আমাকে কি কথা বলতে চেয়েছিলে, এখন বল তো? নীরব আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। তারপর বলল, কাকিমা, কাকা তো বিদেশে একা একা থাকে, আপনার কি খুব কষ্ট হয়? তারই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমি বললাম, ওহ, এই কথা, কষ্ট তো হয় বাবা, কিন্তু কি আর করব, তোমার কাকা তো দূরে আছে, এখন আমাকে একাই থাকতে হবে। আমার কথা শুনে নীরবের মুখটা একটু মলিন হল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কাকিমা, কোনো সমস্যা নেই। আপনার কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি এনে দেওয়ার চেষ্টা করব।
আমি হেসে বললাম, তা তো অবশ্যই, তোমাকে তো আমি আমার ছেলের মতোই মনে করি। আমার কথা শুনে নীরবের মুখে হালকা হাসি ফুটল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার মনে আরও কিছু কথা আছে যা সে বলতে পারছে না। তার চোখে সেই কৌতূহলী চাহনিটা আবার দেখতে পেলাম। এরপর বেশ কিছুদিন কেটে গেল। নীরব আগের মতোই আমার খবর নিত, বাজার করে দিত এবং আমার সাথে গল্প করত। কিন্তু মাঝে মধ্যে আমি লক্ষ্য করতাম সে যেন আমাকে বিশেষ কিছু বলতে চায়, কিন্তু সুযোগ খুঁজে পাচ্ছে না অথবা সাহস পাচ্ছে না। তার হাবভাব দেখে আমার মনে নানা প্রশ্ন উকি দিত। কেন সে এমন রহস্যময় আচরণ করছে? তার মনের ভেতর কি চলছে? সে কি আমার কাছে কিছু লুকাচ্ছে? এই সমস্ত প্রশ্ন আমার মনকে অস্থির করে তুলছিল। আমি ভাবতাম নীরব কি আমাকে নিয়ে কোনো গভীর চিন্তা করছে। তার আচরণের রহস্যভেদ করা আমার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। একদিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, নীরবের মনের আসল উদ্দেশ্য আমাকে জানতেই হবে। কেন সে এমন রহস্যপূর্ণ কথাবার্তা বলে তা খুঁজে বের করতে হবে। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। আমি ভাবলাম নীরবের একটা পরীক্ষা নেওয়া যাক, দেখা যাক তার মনে সত্যিই কি আছে। একদিন আমি নীরবকে আমার ঘরে ডেকে পাঠালাম। বললাম, নীরব, আজকে আমাদের বাসায় কেউ নেই, চলো আমরা একটু গল্প করি। নীরব আমার কথা শুনে একটু অবাক হলো, কিন্তু রাজি হলো। সে ঘরে এসে বসল। আমি তার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে মাঝে মধ্যে আমার দিকে কেমন যেন কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে, কিছু একটা ভাবছে। আমি বললাম, এই ছেলে কি? দেখো তুমি, আমি তো তোমার কাকি হই। আমার কথা শুনে নীরব একটু অপ্রস্তুত হলো। সে আমতা আমতা করে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার দিকে তাকিয়ে একটা জিনিস দেখছিলাম। আমি অবাক হয়ে বললাম, কি এমন জিনিস দেখছ তুমি? আমাকে কি বলা যাবে? নীরব কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথা খুঁজে পাচ্ছে না। তারপর ধীরে ধীরে বলল, কাকিমা, কাকা বিদেশ যাওয়ার 1 সপ্তাহ পর আমি বাজার থেকে ফিরছিলাম। ঠিক সেই সময় রাস্তায় আমি একটা জিনিস পেয়েছিলাম। তার কথা শুনে আমার কৌতূহল আরও বাড়ল। নীরব বলল, সেই জিনিসটা শুধু আমার কাছে আছে, আমি ওটা খুব যত্ন করে রেখেছিলাম। জিনিসটা আমি কাউকে দেখাইনি, কিন্তু ইহার ভিতরে কি আছে তাও আমি ঠিক জানি না। আমার মনে হয় কাকিমা, ইহার ভেতরে মূল্যবান কিছু আছে। আমি চাচ্ছি আপনাকে সেই জিনিসটা দেখাতে, আপনি কাউকে বলে দেবেন না তো? আমি বললাম, কই, তাও তো দেখি। নীরব পকেট থেকে একটা ছোট কাপড়ের পুঁটলি বের করল। আমি সেটা তার কাছ থেকে নিয়ে দেখলাম। পুঁটলিটা খুলতেই আমার চোখ ছানা বড়া। ভিতরে অনেকগুলো সোনার গয়না, নেকলেস, কানের দুল, বালা, আংটি এবং আরও অনেক কিছু, সবগুলোই ঝলমল করছে। আমি অবাক হয়ে নীরবের দিকে তাকালাম। বললাম, এই ছেলে, এগুলো তুমি কোথায় পেলে? সত্যি করে বলো তো? নীরব ভয়ে ভয়ে বলল, কাকিমা, আমি সত্যি বলছি, আমি এগুলো রাস্তায় কুড়িয়ে পেয়েছি। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নীরব আবার বলল, কাকিমা, বেশ কিছুদিন ধরে আমি ভাবছি ওই জিনিসগুলো আমি আপনাকে দিয়ে দেব, কারণ আমি আপনাকে অনেক বিশ্বাস করি আর মায়ের মতোই শ্রদ্ধা করি। আমার মনে হয় এগুলো আপনার কাছে রাখাই সবচেয়ে নিরাপদ। নীরবের কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। এই কথাগুলো শুনে আমি হতভাগ হয়ে গেলাম। আমি শুধু শুধু ছেলেটাকে ভুল বুঝেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম ছেলেটার মনে হয় আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু পরে আমি বুঝতে পারলাম ছেলেটা সত্যিই ভালো, খুব সহজ সরল। শুধু শুধু আমি তাকে ভুল ভেবেছিলাম। আমার ভুল বুঝতে পেরে আমার খুব খারাপ লাগছিল। নীরবের কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি ভাবতেও পারিনি যার সম্পর্কে আমি এত ভুল ধারণা পোষণ করেছি সে আসলে এত ভালো মনের মানুষ। আমি আবেগ আপ্লুত কণ্ঠে বললাম, নীরব, তুমি সত্যিই খুব ভালো ছেলে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। নীরব আমার হাত ধরে বলল, কাকিমা, আপনি এমন বলছেন কেন? আমি তো আপনাকে নিজের মায়ের মতোই দেখি। আপনার কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। তার কথাগুলো আমার অন্তরে গভীর দাগ কাটল। আমার মনে হলো সত্যিই আমি একজন নিষ্পাপ মানুষকে ভুল বুঝেছিলাম। আমি পুঁটলির সোনার গয়নাগুলোর দিকে তাকালাম। এগুলো নিশ্চয় কোনো অবস্থাপন্ন ব্যক্তির হারানো সম্পদ। নীরব চাইলে এগুলো নিজের কাছে রেখে দিতে পারত অথবা বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারত, কিন্তু সে তা না করে আমার কাছে নিয়ে এসেছে কারণ সে আমাকে বিশ্বাস করে। আমি নীরবকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এতদিন আমাকে এই কথা বলনি? আর রাস্তায় এগুলো খুঁজে পাওয়ার কথা কাউকে জানাওনি কেন? নীরব একটু হেসে বলল, কাকিমা, প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম যদি কেউ আমাকে চোর মনে করে, আর আপনাকে বলার সাহস পাইনি। ভাবছিলাম আপনি না জানি কি মনে করেন। তার সরল স্বীকারোক্তি শুনে আমার মন আরও নরম হলো। আমি বুঝলাম নীরবের মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে শুধু একটু দ্বিধাগ্রস্ত ছিল, ভয় পাচ্ছিল। কিন্তু তার সততা এবং আমার প্রতি বিশ্বাস ছিল অগাধ। আমি বললাম, নীরব, তুমি যা করেছ তা সত্যিই প্রশংসার যোগ্য।
এই গয়নাগুলো যার তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। তুমি কি তার কোনো সন্ধান পেয়েছ? নীরব মাথা নেড়ে বলল, না কাকিমা, আমি অনেক খুঁজেছে কিন্তু কারও খোঁজ পাইনি। কিছুক্ষণ চিন্তা করে আমি বললাম, ঠিক আছে নীরব, আমরা দুজনে মিলে চেষ্টা করব এই গয়নাগুলোর আসল মালিককে খুঁজে বের করতে। আর যদি না পাই তাহলে আমরা যা ভালো মনে করি সেই অনুযায়ী ব্যবস্থা নেব। নীরব আমার কথায় রাজি হলো। তার চোখ মুখে একটা স্বস্তির ভাব দেখা গেল। সেদিন আমি বুঝতে পারলাম মানুষের বাহ্যিক আচরণ দেখে তার ভেতরের উদ্দেশ্য বোঝা যায় না। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। নীরবের ক্ষেত্রেও আমার তেমনি ভুল হয়েছিল। তার সরলতা এবং সততা আমার চোখ খুলে দিয়েছিল। এরপর থেকে নীরব এবং আমি দুজনে মিলে সেই সোনার গয়নাগুলোর মালিককে খুঁজে বের করার চেষ্টা করতে লাগলাম। আমরা আশপাশের থানা এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে খবর দিলাম, বিভিন্ন পত্রিকায় এবং সামাজিক মাধ্যমেও আমরা বিষয়টি জানিয়ে একটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরব খুব উৎসাহের সাথে এই কাজে আমাকে সাহায্য করতে লাগল। সে নিজে থেকে বিভিন্ন দোকানে এবং মানুষের কাছে গিয়ে খোঁজখবর নিত। তার আন্তরিকতা দেখে আমার বিশ্বাস আরও দৃঢ় হল যে সে সত্যিই একজন ভালো ছেলে। তার মধ্যে কোনো প্রকার লোভ বা খারাপ চিন্তা ছিল না। বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু গয়নাগুলোর আসল মালিকের কোনো সন্ধান পাওয়া গেল না। আমরা হতাশ হতে শুরু করলাম। এত মূল্যবান জিনিস কেউ কি করে হারাতে পারে? আর হারিয়েই যদি থাকে তাহলে কেন কেউ খোঁজ করছে না? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। একদিন নীরব এসে আমাকে বলল, কাকিমা, আমার মনে হয় না আর এদের মালিককে খুঁজে পাওয়া যাবে। জিনিসগুলো হয়তো অনেক দিন আগের ঘটনা, অথবা যে হারিয়েছে সে হয়তো জানেও না এগুলো এখানে পড়েছে। তার কথা শুনে আমারও তাই মনে হলো। তখন আমি নীরবকে বললাম, দেখো বাবা, যেহেতু আমরা এর মালিককে খুঁজে পাচ্ছি না, তাই আমার মনে হয় এই গয়নাগুলো আমরা কোনো ভালো কাজে ব্যবহার করতে পারি। যেমন ধরো কোনো গরিব অসহায় মেয়ের বিয়েতে অথবা কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিতে পারি। নীরব আমার প্রস্তাব শুনে খুব খুশি হল। সে বলল, হ্যাঁ কাকিমা, আপনার বুদ্ধিটা খুব ভালো। আমারও মনে হয় এটাই করা উচিত। তার সম্মতি পেয়ে আমার মনটা শান্তি ভরে গেল। আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, খুব শীঘ্রই এই ব্যাপারে পদক্ষেপ নেব। এর কিছুদিন পর আমার স্বামী মোজাম্মেল বিদেশ থেকে বাড়ি ফিরে এল। তাকে সবকিছু খুলে বললাম। নীরবের রাস্তায় গয়না খুঁজে পাওয়া থেকে শুরু করে মালিককে খুঁজে না পাওয়া এবং পরবর্তীতে সেগুলো দান করার সিদ্ধান্তের কথা। মোজাম্মেল সব শুনে খুব খুশি হল। মোজাম্মেল নীরবের সততার প্রশংসা করল এবং আমাদের দান করার সিদ্ধান্তে সম্মতি জানাল। সে বলল, তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ সেটাই সঠিক। অন্যের কষ্টের টাকায় ভোগ করার কোনো মানে হয় না। আর নীরব যা করেছে তা সত্যিই অসাধারণ। মোজাম্মেলের এই কথাগুলো নীরবের জন্য অনেক বড় পুরস্কার ছিল। অবশেষে আমরা সেই সোনার গয়নাগুলো স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিলাম, যারা গরিব ও অসহায় মেয়েদের বিবাহের জন্য সাহায্য করে। আমাদের এই ছোট্ট উদ্যোগ অনেকের মুখে হাসি ফোটাতে পেরেছিল, যা দেখে আমার মন ভরে গেল। আর সেদিন আমি আবারও বুঝলাম বাহ্যিক চেহারার আড়ালে মানুষের মন কতটা উদার এবং মহান হতে পারে। গয়নাগুলো দান করার পর নীরবের সাথে আমার সম্পর্ক আরও গভীর হল। মোজাম্মেল ও নীরবকে আগের থেকে অনেক বেশি স্নেহ করত। আমাদের পরিবারে একটা শান্তির আবহাওয়া বিরাজ করছিল। আমার ভুল ধারণা দূর হয়ে যাওয়ায় আমি মনে মনে খুব শান্তি অনুভব করছিলাম। একদিন মোজাম্মেল আমাকে বলল, বৃষ্টি, তুমি কি ভেবেছিলে নীরব খারাপ ছেলে? আমি একটু লজ্জিত হয়ে মাথা নিচু করলাম। বললাম, হ্যাঁ, প্রথমে ওর কৌতূহলী আচরণ দেখে আমার মনে কিছু সন্দেহ জেগেছিল, কিন্তু পরে বুঝতে পারলাম আমার ধারণাই ভুল ছিল। মোজাম্মেল হেসে বলল, মানুষকে না জেনে তার সম্পর্কে খারাপ ধারণা করা উচিত না। নীরবের মতো ভালো ছেলে আজকাল পাওয়াই যায় না। ওর সততা সত্যিই প্রশংসার যোগ্য। আমি মোজাম্মেলের সাথে একমত হলাম। এরপর থেকে আমাদের বাড়িতে নীরবের আসা যাওয়া আরও বেড়ে গেল। সে এখন শুধু বাজার করা বা খোঁজখবর নেওয়ার জন্যই আসত না, বরং আমাদের সাথে বসে গল্প করত, চা খেত এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করত। আমাদের তিনজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। একদিন নীরব আমাকে জিজ্ঞেস করল, কাকিমা, আপনি যখন আমার উপর সন্দেহ করেছিলেন তখন আপনার কেমন লেগেছিল? আমি একটু থমকে গেলাম। সত্যি বলতে সেদিন আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। একদিকে যেমন ভয় কাজ করছিল, তেমনি অন্যদিকে একটা চাপা কষ্ট অনুভব করছিলাম। আমি নীরবকে বললাম, দেখো বাবা, যখন কোনো আপনজনের উপর সন্দেহ হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আমিও সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোমার সততা প্রমাণ হওয়ার পর আমার সব কষ্ট দূর হয়ে গেছে।
আমার কথা শুনে নীরব মুচকি হাসল। মোজাম্মেল তখন নীরবকে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কাকিমা তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, আর আমিও তোমাকে খুব স্নেহ করি। আমাদের বাড়িতে তুমি সব সময় আসতে পারো। মোজাম্মেলের এই কথাগুলো নীরবের মনে সাহস জোগাল। সময়ের সাথে সাথে আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে। মোজাম্মেল তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আর আমি ঘরের কাজকর্ম সামলাই। নীরবতার পড়াশোনা এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের সাথে তার যোগাযোগ সবসময় অটুট থাকে। আমাদের ছোট্ট পরিবারের সুখ এবং শান্তি বজায় থাকে। কয়েক বছর কেটে গেল। নীরব এখন বড় হয়েছে, লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করছে। তার ব্যবহার এবং ভদ্রতা আগের মতোই আছে। আমাদের প্রতি তার সম্মান এবং ভালোবাসা এতটুকুও কমেনি। আমরাও তাকে আমাদের পরিবারের একজন সদস্যের মতোই দেখি। একদিন নীরব আমাদের বাড়িতে এল, সাথে তার বাগদত্তা একটি মিষ্টি মেয়ে। আমরা খুব খুশি হলাম। নীরব আমাদের কাছে তাদের সম্পর্কের কথা জানাল এবং আমাদের আশীর্বাদ চাইল। মোজাম্মেল এবং আমি দুজনেই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম। নীরবের বাগদত্তা রিয়ার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে খুবই মিশুক এবং আন্তরিক। অল্প সময়ের মধ্যেই সে আমাদের পরিবারের একজন হয়ে উঠল। রিয়া নীরবের সততা এবং ভালো মনের অনেক প্রশংসা করল। বিয়ের কিছুদিন আগে নীরব এবং রিয়া দুজনে মিলে আমাদের বাড়িতে এল। তারা বিয়ের নিমন্ত্রণ জানাল এবং আমাদের আশীর্বাদ চাইল। মোজাম্মেল এবং আমি সানন্দে তাদের নিমন্ত্রণ গ্রহণ করলাম এবং সাধ্যমতো তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলাম। নীরবের বিয়ে খুব ধুমধাম করে হল। আমরা আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে সেই অনুষ্ঠানে যোগ দিলাম। নীরবকে খুব হাসি খুশি দেখাচ্ছিল। রিয়ার সাথে তার জুটি সত্যিই খুব সুন্দর হয়েছিল। তাদের দেখে আমার মন ভরে গেল। বিয়ের পর নীরব এবং রিয়া তাদের নতুন জীবন শুরু করল। তারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত এবং সময় সুযোগ পেলে আমাদের বাড়িতে এসে দেখা করে যেত। তাদের সুখী দাম্পত্য জীবন দেখে আমার খুব ভালো লাগত। একদিন নীরব আমাকে একা পেয়ে বলল, কাকিমা, সেই দিনের কথা আপনার মনে আছে যখন আমি রাস্তায় গয়না পেয়েছিলাম? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, খুব ভালো করেই মনে আছে। সেই ঘটনা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। নীরব বলল, আসলে কাকিমা, আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম ওই গয়নাগুলো নিয়ে, কিন্তু আপনার উপর আমার অগাধ বিশ্বাস ছিল। তাই আমি দেরি না করে আপনাকে সব কথা খুলে বলেছিলাম। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। নীরবের কথা শুনে আমার চোখ আবারও ভিজে উঠল। সেদিন নীরবের কথা শুনে আমার মনে হলো সত্যিই বিশ্বাস এবং ভালোবাসার বাঁধন কতটা শক্তিশালী হতে পারে। সামান্য সন্দেহের কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারত, কিন্তু নীরবের সততা এবং আমার ভালোবাসার কারণে সেই পরিস্থিতি সামলানো গেছে। আমি নীরবকে বললাম, তুমি শুধু আমার ভাতিজাই নও, তুমি আমার ছেলের মতো। তোমার মতো একটা ভালো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। নীরব আমার হাত ধরে কৃতজ্ঞতা জানাল। জীবনের এই দীর্ঘ পথে আমি অনেক মানুষের সাথে মিশেছি। অনেকের আচার ব্যবহার দেখে ভুল ধারণা তৈরি হয়েছে, কিন্তু নীরবের ঘটনা আমাকে শিখিয়েছে কখনোই শুধুমাত্র বাহ্যিক দিক দেখে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা উচিত না। মানুষের ভেতরের মন এবং উদ্দেশ্য বোঝাটা খুব জরুরি। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ধারণার বাইরে থাকে। মানুষের মুখের হাসি বা রাগের আড়ালে লুকিয়ে থাকে গভীর রহস্য। সেই রহস্য উন্মোচন না করে কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা অন্যায়। আমাদের সমাজে এমন অনেক নীরব আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে যায়, কিন্তু তাদের উদ্দেশ্য অনেক সময় ভুল বোঝা হয়। তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের ভালো দিকগুলো উপলব্ধি করা আমাদের কর্তব্য। ভুল বোঝা বা সন্দেহের কারণে অনেক সুন্দর সম্পর্ক ভেঙে যায়। তাই আমাদের উচিত কারো সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসার আগে ভালোভাবে সবকিছু যাচাই করে নেওয়া। তাড়াহুড়ো করে কাউকে ভুল ভাবা উচিত নয়। জীবনের শেষ প্রান্তে এসে আজ আমি উপলব্ধি করি, মানুষের ভেতরের সৌন্দর্যটাই আসল বাহ্যিক রূপ বা আচরণ। ক্ষণস্থায়ী ভালোবাসা, সততা এবং বিশ্বাস, এই গুণগুলোই মানুষকে মহৎ করে তোলে। নীরবের মতো মানুষগুলোই সমাজের সম্পদ। বন্ধুরা, গল্পের শেষ পর্যায়ে আমি তোমাদেরকে বলতে চাই, মানুষের বাহ্যিক আচরণ এবং তাৎক্ষণিক পরিস্থিতিতে ভুল ধারণা সৃষ্টি হতে পারে, কিন্তু কারো সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভেতরের উদ্দেশ্য এবং সততা যাচাই করা উচিত। অনেক সময় আমাদের ভুল ধারণার কারণে এমন কিছু ঘটনার সৃষ্টি হয় যার মাসুল সারা জীবন দিতে হয়। তাই সহানুভূতিশীল হওয়া এবং ধৈর্য ধরে আসল সত্য জানার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।